বলতেছিলাম তখন কারেন্ট চলে যাওয়ার সময়, সেটা হচ্ছে আমরা কেন কার ফিটিংটা পড়ি, অথবা কার ফিটিং বলতে কি বুঝো সেই জিনিসটা নিয়ে আলোচনা করছি প্রথমে। তো এটার রেফারেন্স বুক যদি বলো, বেদামতির মধ্যে একদম প্রথম যদি বইটা তুমি খুলো, ওখানে মধ্যে দেখবা ইন্ট্রোডাকশন দিয়ে কার ফিটিং এর ডেফিনেশন বা কার ফিটিং নিয়ে কথাবার্তা বলছে। এরপরেই দেখবা তুমি কার ফিটিং এর জন্য বিভিন্ন মেথড যেহেতু আছে ওখানের মধ্যে, এই যে যেটা হেডলাইন দেখতে পাচ্ছ সেটা একটা, অর্থাৎ মেথড অফ গ্রুপ অফ এভারেজেস। আরো কিছু আছে গ্রাফিক্যাল, একদম গ্রাফ থেকে তুমি ডেসক্রাইব করতে পারো। আরেকটা মেথড যদি বলি বেস্ট ইউজ অথবা ওয়াইডলি ইউজ, সেটা হচ্ছে লিস্ট স্কয়ার মেথড ফর কার্ভ ফিটিং অথবা অফ কার্ভ ফিটিং। তো মেথড অফ গ্রুপ এভারেজেস নিয়ে একটু আলোচনা করতেছি, কারণ এটার মতনই আসলে ওইটা, যেটা লিস্ট স্কয়ার আর কি। তো যেটা পড়তেছিলাম এখানে সেটা হলো কার্ভ ফিটিং এর ক্ষেত্রে আর কি, সেটা হচ্ছে আমরা কিছু এক্সপেরিমেন্টের ডাটা নিয়েছিলাম, সেগুলা একটু স্ক্যাটার্ড হয়ে আসছে। তো স্ক্যাটার্ড হয়ে আসলে যে আমরা জোর করে মিলাই দিব বা এখান থেকে ড্র করব এমন না, এমন ভাবে ড্র করব যেন মোটামুটি আমাদের যে অ্যাকচুয়াল বা এক্সপেক্টেড যে গ্রাফটা পাওয়ার কথা, ওই এক্সপেক্টেড গ্রাফ থেকে মোটামুটি ইকুয়ালি ডিস্টেন্স বলো বা মোটামুটি কাছাকাছি একটা দূরত্ব নিয়ে থাকে এক্সপেরিমেন্টাল গুলো বা অবজার্ভ গুলো। এক্সপেক্টেড যে গ্রাফ পাওয়ার কথা ছিল সেটা থেকে মোটামুটি মিনিমাম একটা ডিস্টেন্স সে বজায় রাখে এরকম। তো এটাকে আমরা নেমিং করছি এভাবে আর কি, পিএম, বা এটাকে নেমিং করছি এলএম এভাবে। তো আমি এখানে একটা এক্সাম্পল সেট করছি হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে, সেটা স্ট্রেট লাইনে হবে এমন কথা না, যে কোনো কিছু হইতে পারে। তো এখানে যেটা করলাম এরপরে সেটা হচ্ছে এখানের যে মাঝখানের যে গ্যাপ বা এখানের যে গ্যাপ বা এই যে গ্যাপটা, সেটাকে আমরা এখানে নাম দিছি হচ্ছে রেসিডিউয়াল অথবা এরর হিসেবে, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছে ডি দিয়ে। অর্থাৎ এখানে যদি তুমি এররটা নাও সেক্ষেত্রে D1 হবে, এখানে D2, কারেসপন্ডিং এখানে D4, এভাবে যাবে। এবং D1, D2, D3, D4 এই জিনিসগুলো সবগুলাই কিন্তু এই দুইটার হচ্ছে বিয়োগফল হিসেবে থাকবে। তুমি যেভাবে নাও আর কি। আমরা এখানে নিচে হচ্ছে যেটা অবজার্ভ এক্সপেরিমেন্টাল, সেটা থেকে অ্যাকচুয়ালটা বাদ দিয়ে লিখছে। এবং এইগুলো যে বাদ দিচ্ছ সেক্ষেত্রে দেখা যায় যেহেতু আমার সবসময় যে এটা গ্রাফের উপরের দিকে আসবে এমন কথা না, নিচেও আসতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাবে তুমি পজিটিভ রেজাল্টও পাচ্ছ বিয়োগ করার ক্ষেত্রে, নেগেটিভ রেজাল্টও পাচ্ছ বিয়োগ করার ক্ষেত্রে, এরকম ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এটা বললাম। এবং মেথড অফ গ্রুপ অফ এভারেজেস এর মধ্যে একটা এজাম্পশন করে ওরা, সেটা হচ্ছে আমরা যে এরর গুলা নিচ্ছি বা রেসিডুয়াল গুলা নিচ্ছি সেগুলো সবগুলো তুমি সাম করো অথবা সবগুলো তুমি যোগ করো, সেটা হচ্ছে ইকুয়াল টু জিরো সেট করে। হ্যাঁ, ইকুয়াল টু জিরো হয়। তো ওখান থেকে ওরা হচ্ছে আহ কিছু প্রসেস থাকে, প্রসেসের মাধ্যমে এই যে অ্যাস্ট্রোলাইন ইকুয়েশনটা বের করা আর কি। সো আমি একটু একটু দেখাতে চাই সেটা কিভাবে করে। সেটা হচ্ছে ধরো আমি একটু করে আরেকটা ইয়াতে যাচ্ছি, একটু লিখে দেখাইলে আমার জন্য ভালো আর কি। আমি এখানে আর লিখি নাই, তো একটু লিখে দেখাচ্ছি। উম, আচ্ছা, আমি একটা জাস্ট একটা পেজ খুলছি আর কি, তোমাদের একটু লিখে দেখানোর জন্য। এখানে যেটা করতে চাচ্ছি সেটা হলো মেথড অফ গ্রুপ এভারেজ যেটা করে সেটা হলো যে, যেহেতু নামের মধ্যে আছে দেখো মেথড অফ গ্রুপ অফ এভারেজেস, অর্থাৎ তোমার যে ডাটাগুলো দেওয়া থাকে সেগুলোকে ওরা দুই ভাগে ভাগ করে এই মেথডের মধ্যে। হ্যাঁ, একটা ধরো যে আহ যদি লিখো আর কি, কেউ ধরো যে এক্স একটা ধরো যে X1, Y1 বা X2, Y2, এভাবে ধরো আমি এক্স এক্স কে
ওয়াই কে এভাবে লিখতেছে, কেমন এভাবে লিখতেছে। তোমাদের এখানে হোয়াইট বোর্ড একটা দেখলাম, হোয়াইট বোর্ডে ট্রাই করি নাই তো, দেখি আরেকদিন ট্রাই করতে হবে। আচ্ছা, ধরো যে আমার কাছে ডাটা আছে 11টা বা ডাটা আছে 10টা, সেক্ষেত্রে আমি ভাগ করে নিলাম, দুই ভাগে ভাগ করলাম। কিভাবে দুই ভাগে ভাগ করলাম সেটা একটু পরে বলতেছি। ধরো আমার কাছে ডাটা আছে হচ্ছে 10টা, তাহলে আমি এমন ভাগে ভাগ করলাম যেন 1 নাম্বার গ্রুপের মধ্যে 5টা ভ্যালু থাকে। সেগুলোর নাম দিছে হচ্ছে x1 y1 থেকে xk y k পর্যন্ত, এভাবে। এবং বাকি যে 5টা থাকবে সেগুলো আমি গ্রুপিং করলাম 2 নাম্বারটার মধ্যে। গ্রুপিং করলাম 2 নাম্বারটার মধ্যে, সেটা অবশ্যই তোমার নিশ্চয় কে থেকে শুরু হবে না, নিশ্চয় কে এর যে ঠিক পর ডাটা থেকে শুরু হবে। সেক্ষেত্রে কে প্লাস ওয়ান হবে, এটা একটু কষ্ট করে লিখবা, ওয়াই কে প্লাস ওয়ান হবে। এবং এখানে যেহেতু তুমি এক্স এর ভ্যালু এন পর্যন্ত নিচ্ছ, তাই না? ওই যে একদম শুরুতে দেখাইছিলাম, দেখো এক্স আই ওয়াই আই, সেটা তুমি 1 থেকে n পর্যন্ত নিচ্ছ, বা 0 থেকে n পর্যন্ত, যেভাবে বলো আর কি। সেই ক্ষেত্রে এখানে এন্ডিং পয়েন্ট হবে তোমার 0 থেকে হলে n0 লিখতাম আর কি, যাই হোক। এন পর্যন্ত তোমার এন্ডিং পয়েন্ট হবে, তাই তো? অর্থাৎ আমার কাছে যদি এন পর্যন্ত ভ্যালু থাকে, এটাকে আমি দুই ভাগ করে ফেলছি, যেহেতু আমার মেথডটাই ভাগ করতে বলছে আমাকে। গ্রুপ অফ এভারেজ, দেখো, গ্রুপ অফ এভারেজ, এই গ্রুপগুলো নিয়ে এগুলোকে এভারেজ করতে হয়। তো ওরা করে কি, মেথডের মধ্যে ওই যে সামেশন অফ ডিআই তো লিখলা, ততটুকু তো বুঝলা, সাম অফ রেসিডুয়াল সমান 0, এটা তো লিখলো, ঠিক আছে, বুঝলাম। এরপরে করে কি, দুইটা ভাগে ভাগ করার পরে নেম হচ্ছে যেখান থেকে স্টার্ট করলা, যেখানে শেষ করো, ঠিক ওর পরের ভ্যালুটা সেকেন্ড ভ্যালু হবে। এখানে ওয়াইটা লিখিও তোমরা, আমি লিখতেছি না। কে প্লাস ওয়ান। তো কে প্লাস ওয়ান, হ্যাঁ। এখন এখানের জন্য যেহেতু আমি দুইটা ভাগে ভাগ করে ফেলছি, সো আমার যে ইকুয়েশনটা ছিল এম্পেরিক্যালের জন্য, যদি আমি একদম স্পেসিফিকলি বলি স্ট্রেট লাইনের জন্য, সেটাকে আমি এখন দুইটা ভাগে আমাকে লিখতে হবে। একটা গ্রুপ ওয়ানের জন্য লিখতে হবে, একটা গ্রুপ টু এর জন্য লিখতে হবে। তো লেখার আগে আমি একটা কথা বলে দিই, সেটা হলো, ধরো তোমার এখানে ডাটা আছে 10টা, তুমি 5টা গ্রুপ ওয়ানে প্লট করছো, আর 5টা গ্রুপ টু তে প্লট করছো। যদি এমন হয় এরকম দুই ভাগে ভাগ করতে পারতেছি না সিমেট্রিক্যালি, এমন যদি ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে কি হবে? সেরকম তো হইতে পারে, তাই না? সবসময় তো 10টা ডাটা পাবো বা 100টা পাবো এমন তো কথা না, 101টাও তো হতে পারে, 13টাও তো হতে পারে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গ্রুপ ওয়ানের মধ্যে একটা ভ্যালু তুমি বেশি নিয়ে করবা, গ্রুপ টু তে একটা কম করবা। ধরো 10টা হলে, 11টা হলে এখানে ধরো যে 6টা নিলে, এখানে 5টা নিলা, এভাবে গ্রুপিংটা করবা। ঠিক আছে? যদি একই রকম হয় সমস্যা নাই, যদি ভিন্ন হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে n-1 সংখ্যক ভ্যালু নিবা, এটা মনে রাখবা আর কি। এটা যদি n সংখ্যক না, n এর ভ্যালু ধরো যে আহ কত বলবা, মানে এখানে যদি একটা বেশি হয়, এখানে একটা কম হবে। ঠিক আছে? n-1 ভ্যালু এখানে হবে আর কি, এটা একটু মনে রাখার চেষ্টা করি। যাই হোক, তো যেটা করব ওখানে, যেটা হলো, আমাদের আমাদের যে ইয়াটা ছিল, রেসিডুয়ালটা ছিল, সেটা কোত্থেকে পাইছিলাম, যে ওয়াই আই মাইনাস এফ অফ এক্স আই দেখাইছিল তো। তো দুইটার জন্য লিখতে হবে, সেটা কিভাবে লিখবা, সেটা হলো যে সাম অফ আই ওয়ান থেকে স্টার্ট হবে, আই ইকাল টু ওয়ান থেকে কতটুকু যাবে, দেখো এখানে কতটুকু ডাটা লিখছো, কে পর্যন্ত, তাহলে তোমাকে এখানে কে পর্যন্ত ভ্যালুটা যাবে। এবং ডিআই, এটার জন্য ইররটা লিখতেছি বা রেসিডুয়ালটা লিখতেছি ডিআই, এটা তো সমান সমান 0, তাই না? আমি একবারে লিখে ফেলি, সমান সমান 0 না লিখে এখানে এটাকে একটু স্পেসিফিকলি লিখি। সেটা হচ্ছে সাম দিলাম, জিনিসপত্রগুলো আবার লিখবা, লিখার পরে এখানে ভিতরে কত হবে বলো তো, ওই যে এক্সপেরিমেন্টাল অথবা অবজার্ভ মাইনাস এফ অফ এক্স আই। এফ অফ এক্স আই কে আমি যেহেতু স্ট্রেট লাইনের কথা বলতেছি, তো আমি স্ট্রেট লাইন ইকুয়েশনটা এখানে লিখতেছি, এ প্লাস বি, বি এক্স আই। ঠিক আছে? তো আমি এটা সমান যেহেতু 0 সেট করি, তো এই ইকুয়েশনটা সমান 0 ইকুয়েশন আমি সেট করব। সিমিলার ভাবে তুমি এখানে যে গ্রুপ টু আছে, সেটার জন্য তোমাকে এভাবে রেসিডুয়াল ইকুয়েশনটা লিখতে হবে। এবং আমি আমি লিখতেছি না, আমি মুখে একটু বলতেছি, বইও আছে, দেখতে পারো কষ্ট করে। সেটা হচ্ছে তোমার, এখানেও তুমি শুরু করবে কোত্থেকে বলো তো, এখানে এই যে দেখো, কে প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত গেছে, এখানে লিমিট হবে আই ইকুয়াল টু কে প্লাস ওয়ান এন। এটা একটু
নোট ডাউন করে রাখতে পারো, আমি লিখতেছি না। ডিআই সমান সমান এখানেও সামেশন দিবা, এবং লিমিট হবে অবশ্যই k+1 থেকে n পর্যন্ত, এবং ভিতরে এটাই থাকবে যা আছে, ঠিক আছে। সমান সমান 0। তুমি এখানে দুইটা ইকুয়েশন পাবা, একটা হচ্ছে গ্রুপ 1 এর জন্য, একটা হচ্ছে গ্রুপ 2 এর জন্য, পেলা। এখন ঘটনা হইলো, এখন এগুলো পাই আমার লাভটা কি হচ্ছে, এগুলাকে আসলে আমাকে আর একটু সিম্পলিফাই করতে হবে। কিভাবে? আমি আবার বলি, আমাদের যে মেথডটা করতে, সেটা হচ্ছে মেথড অফ গ্রুপ অফ এভারেজেস। আমি গ্রুপিং করলাম, এখন আমাকে কি করতে হবে বলো, আমার যেহেতু হেডলাইনের মধ্যে এভারেজ একটা কথা আছে, তো আমাকে এভারেজ বের করতে হবে এখান থেকে। সো আমি তোমাদেরকে একটা ক্লু দিচ্ছি এভারেজ কিভাবে বের করতে হবে। নিজের একটা ট্রাই করে, বাসায় ট্রাই করে আগামী ক্লাসে আমাকে বলবো যে পারছো কিনা, না পারলে আমি আবার বলে দিব। সেটা হলো, এই যে এত ইকুয়াল টু সমান সমান শূন্য লিখবা, শূন্য লিখে এই সাম গুলা আলাদা আলাদা করার পরে, একটু সিম্পলিফাই করার পরে প্রত্যেকটাকে 1/k দিয়ে ভাগ করে দিবা, এটার জন্য, ঠিক আছে, এটার জন্য, বুঝতে পারছি। এবং সেকেন্ড যেটা পাবা, সেটাও সিমিলার ভাবে সিম্পলিফাই করবা, সাম অফ এত মাইনাস সাম অফ এত এত করে সিম্পলিফাই করার পরে যে লাইনটা পাবা, সেখানে 1/, রেস্ট অফ দ্য ডাটা আর কি, n-k দিয়ে ভাগ করবা, ঠিক আছে, কে দিয়ে ভাগ করবা, সরি গুণ করবা আর কি, গুণ করবা, ভাগ বলতেছি কেন, কে দিয়ে ভাগ, n-k দিয়ে ভাগ, 1/k দিয়ে গুণ, 1/k দিয়ে গুণ, গুণ গুণ করলে দেখবা যে এরকম একটা চেহারা তুমি পাবা, এভারেজ পাবা। আমি নামটাকে 1 দিছি, এটা 1 মানে হচ্ছে প্রথম এভারেজ বোঝাচ্ছে এমন না, এটা জাস্ট নেমিং ফর গ্রুপ 1। গ্রুপ 1 এর জন্য এভারেজ সমান, এভারেজের মাথার উপরে এটা একটু দিয়ে দাঁড়াও, এটার জন্য লিখতেছি গ্রুপ 1 এর জন্য, এ প্লাস, ওই যে গুণ করার পরে এখানে একটা কে আসার কথা, সেটা চলে যায় আর কি, বুঝছো, প্লাস বি এক্স 1, এটাও এভারেজ। 1 ইজ ফর গ্রুপ 1, এখানে যে 1 গুলো আছে সেগুলা x1 ফর প্রথম ডাটা, x2 ফর দ্বিতীয় ডাটা, এরকম না, 1 এর জন্য 1 বসাইছে। সিমিলার ভাবে যেটা, যে লাইনটা লিখি নাই আর কি, অর্থাৎ এটার জন্য যেটা পাবা সেটা সিমিলার ভাবে পাবা হচ্ছে 2 সমান সমান, এখানে আমি আর লিখতেছি না, এ হবে প্লাস বি হবে x2 বার হবে, কেমন। তো দুইটা ইকুয়েশন, আচ্ছা একটু লিখে দাঁড়াও, দুইটা ইকুয়েশন পাবা, এই দুটো ইকুয়েশনে আমার আসলে দরকার ছিল। এই দুটো ইকুয়েশন পাওয়ার পরে এই দুটাকে যদি সলভ করা হয়, দেখা যায় আমাদের হচ্ছে আহ যেটা আমরা চাচ্ছিলাম আর কি, স্ট্রেট লাইন ইকুয়েশন যেটা হওয়ার কথা, তোমার যে কাজের ফলাফল যেটা হওয়ার কথা, স্ট্রেট লাইন ইকুয়েশনটা তুমি পেয়ে যাবে এই দুটাকে সলভ করলে। তো এখানে একটু করে বলে দিই, সেটা হচ্ছে এখানে যে y1 বার দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তোমার yi, সাম অফ yi ডিভাইডেড বাই k, এটা রিপ্রেজেন্ট করে। এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাম অফ xi ডিভাইডেড বাই k, এটার ভ্যালুটা। সিমিলার ভাবে এখানেও এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে y2 বার রিপ্রেজেন্ট করা হচ্ছে সাম অফ yi ডিভাইডেড বাই n-k। এখানে x2 রিপ্রেজেন্ট করে হচ্ছে সাম অফ xi ডিভাইডেড বাই n-k। তো আমার কথাগুলো যদি কেউ ধরতে না পারো, লিখতেছে না তো কিছু জিনিস, ধরতে না পারলে অসুবিধা নাই, বই খুললে দেখবা যে কিছু কিছু মনে থাকলে মিলাতে পারবা। তো আমি একটু করে আর একটু করে পিছনের দিকে যাই, সেটা কি করলাম দেখো তো। রেসিডুয়াল পর্যন্ত আমরা বের করছি, কিভাবে বের করতে আমরা শিখার পরে, যেহেতু গ্রুপ অফ এভারেজেস আমরা দুইটা গ্রুপে ভাগ করছি ডাটাগুলাকে, x1 থেকে কে পর্যন্ত গেছি, এবং ঠিক পরের গ্রুপের মধ্যে কে থেকে শুরু করে লাস্ট ডাটা পর্যন্ত গেছি, অর্থাৎ শুরু করলাম, মাঝখানে পজ দিছিলাম, মাঝের ঠিক পরের ভ্যালু থেকে লাস্ট পর্যন্ত গিয়ে শেষ করলাম, দুইটা ভাগে ভাগ করে ফেলছো। যদি সেম ডাটা মানে ইকুয়াল ডাটা থাকে, অর্থাৎ 10 জোড়া সংখ্যক ডাটা থেকে, সেক্ষেত্রে 5 5 করে ভাগ করা যাবে। যদি বিজোড় সংখ্যক ডাটা থাকে, সেক্ষেত্রে এখানে যে এটা সংখ্যা নিবা, ধরো যে 11টা ডাটা আছে, সেই ক্ষেত্রে এখানে যে ভ্যালুটা নিচ্ছ সেটা অবশ্যই সেকেন্ডটার থেকে বেশি নিলে হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে n-1 করে নিবা আর কি। এখানে যদি 7 হয়, n এর ভ্যালু এখানে 6 হবে, 7 - 1 ইজ 6, কেমন, এভাবে, অর্থাৎ গ্রুপ 1-এ আমি একটা ভ্যালু বেশি নিব যদি বিজোড় হয় আর কি।
যাই হোক, এরপরে আমরা করছি কি, এখানে দুটা ইকুয়েশন লেখার চেষ্টা করছিলাম, একটা লিখি নাই যদিও। কিভাবে লিখছি এটা, ওই যে সামেশন অফ ডিআই, এই গ্রুপ ওয়ান এর জন্য আমি একটা সামেশন অফ ডিআই করছি, সেটা এভাবে লেখার পরে, দুইটাকে লেখার পরে আমি হচ্ছে এভারেজে কনভার্ট করে ফেলছি জিনিসটাকে ক্যালকুলেশন করার মাধ্যমে। কিভাবে ক্যালকুলেশন করছি তোমরা পারবা আমি আশা করি। এটা ইকুয়াল টু জিরো, প্রত্যেকটাকে আলাদা করবো, সাম অফ ওয়াই আই মাইনাস সাম অফ এ প্লাস সাম অফ বি এক্স আই। ওখানে আলাদা করার পরে ওইটারে 1/k দিয়ে গুণ করবো অথবা কে দিয়ে ভাগ করে ফেলবা, ঠিক আছে? করলে দেখবা যে এরকম চেহারা একটা আসবে। কেন এরকম চেহারা কেন আসলো? কারণ হচ্ছে আমরা তো জানি তাই না, সাম অফ সামথিং, তারপরে যে সংখ্যক ডাটা তোমার কাছে আছে সেটা দিয়ে ভাগ দিলেই তো তুমি এভারেজটা পাও, এই জন্য আসলে এই চেহারাটা হয়েছে। এবং এখানে ওয়ান নিয়ে কনফিউজড হবে না, ওয়ান মানে হচ্ছে গ্রুপ ওয়ান এর জন্য আমি এই ইকুয়েশনটা লিখছি এভারেজ হিসেবে, এবং এখানে টু মানে হচ্ছে গ্রুপ টু এর জন্য এভারেজ হিসেবে এই ইকুয়েশনটা লেখা হয়েছে, ঠিক আছে? তো এই দুটো ইকুয়েশনকে তুমি যদি সলভ করো, দেখা যায় যে আমার যে, মানে আমার যে কাজ আমি করছিলাম সেটার জন্য আমার যে স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল বা ওইটা তোমার আসবে। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু, তোমার যে ইকুয়েশনটা পাওয়ার কথা ওই ইকুয়েশনটা তোমার এই দুইটাকে সলভ করার মাধ্যমে আসবে, ঠিক আছে? এখন তো এইটা পড়লে তো হয়ে যেত, আমরা লিস্ট স্কোয়ার কেন পড়তেছি, এটা একটা কথা বলতে পারো না, আসে না মনের মধ্যে? অবশ্যই আসবে। গ্রাফ দিয়ে আঁকলে তো আমার হয়ে যেত, গ্রাফ দিয়ে আমি প্লট করে ফেলতাম, স্লোপ বের করতাম বা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতাম, এভাবে এভাবে একটা গ্রাফ প্লট করার পরে এভাবে স্লোপ বের করতাম, তারপরে এখানে যে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে সেগুলো বের করে ফেলতাম। অথবা এই মেথড দিয়ে করলে তো হয়ে যাবে তাই না? তাহলে আমি লিস্ট স্কোয়ার মেথড আমার কেন ইন্ট্রোডিউস হয়েছে বা কেন ওয়াইডলি ইউজড এটা? কারণ হচ্ছে এখানে দেখো যে তুমি যখন এটা এটা তুমি যখন রেসিডুয়ালটা নিচ্ছ, এটা ওই যে একটা কথা বলছিলাম, দেখো এখানে কোনো পাওয়ার নাই বা কিউব নাই বা কিচ্ছু নাই তাই না? এখানে ওই যে মাইনাসের যে গন্ডগোল থাকে, নেগেটিভ বা পজিটিভ, এইখানে কি ওয়াই থেকে এফ অফ এক্স বাদ দিবা নাকি এফ অফ এক্স থেকে অমুকটা বাদ দিবা, এরকম একটা কনফিউজিং পার্ট এখান থেকে যায়। স্কোয়ার যদি হতো সেক্ষেত্রে থাকতো না, কিন্তু তুমি দেখবা যে স্কোয়ার ওলা নিয়ে আলোচনা করছে, লিস্ট স্কোয়ার নামের মধ্যে আছে লিস্ট স্কোয়ার মেথড। তো এখানে যেহেতু রেসিডুয়াল গুলো নেগেটিভ হতে হতে পারে, পজিটিভ হতে পারে, এরকম একটা তোমার এখানে আহ ভেজাল চলে আসে বা সমস্যা চলে আসে। আরেকটা সমস্যা হতে পারে এখানে যে আমার যে গ্রুপিং করতে হয়, গ্রুপিং এর মধ্যে আমার কন্ডিশন চলে আসতেছে, আমি যদি ইকুয়াল সংখ্যক ডাটা না থাকে, অর্থাৎ ধরো 100টা ডাটা না থাকে, 101টা ডাটা আমার আসছে, সেক্ষেত্রে আমার গ্রুপিং করার ক্ষেত্রে দেখা যায় যে ইয়ার মধ্যে তোমার এখানে ওয়ানের মধ্যে বেশি দিতে হচ্ছে, এখানে কম দিতে হচ্ছে, এই হিসাব নিকাশগুলো আমাকে মাথার মধ্যে রাখতে হচ্ছে। তো এই যে সমস্যাগুলো একটা কাজ করার ক্ষেত্রে চলে আসছে, তো এই সমস্যাগুলো যেন এরাইজ না হয়, প্রথমে যদি আমি কিছু সমস্যায় পড়ে যাই, এই যে এরকম দুইটা ইকুয়েশন আমাকে সলভ করতে হচ্ছে, এরকম সমস্যার তো আমার আসার দরকার নেই। এই জন্য আমি এই মেথড গুলা ফলো না করে অন্য অন্য একটা মেথড তার ইন্ট্রোডিউস করছে, যেটাই বেস্ট মেথড বলতে পারো অথবা ওয়াইডলি ইউজড মেথড বলতে পারো। হ্যাঁ, অথবা গ্রাফ দিয়ে প্লট করলে কেন হইতো, গ্রাফ দিয়ে প্লট করলে দেখা যাচ্ছে যে আমাকে যে ভ্যালুগুলো স্পেসিফিকলি দিছে ওখান থেকে, অথবা একটা মাঝখানে র্যান্ডমলি আমি ভ্যালু নিয়ে স্লপ বের করলাম বা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করলাম, এগুলো ডিপেন্ড করতে হয় বিভিন্ন রকম, এখানে গ্রুপিং করতে হয়, এখানে ডিপেন্ড করতে হচ্ছে ভ্যালু কি কি আছে না আছে। তো এত ঝামেলা না যাওয়ার জন্য নতুন একটা মেথড এখানে থাকে, সেটা আসে কার ফিট করার জন্য, বেস্ট ফিট বোঝার জন্য নতুন একটা মেথড ইন্ট্রোডিউস করতে পারে, প্রসেস ইন্ট্রোডিউস করতে পারে, সেটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড। একই রকমই এখানে লিস্ট স্কোয়ার মেথড আমরা নেক্সট ক্লাসে দেখবো একদম। একই রকমই এই যে রেসিডিউয়াল যেটা দেখতে পাচ্ছ না, এখানে রেসিডিউয়ালটাকে ওরা হচ্ছে স্কোয়ার করে লিখে, বুঝছো? মানে মোটামুটি প্রথম দিকের কথাবার্তা গুলা একই ধরনের থাকে, কিন্তু এটাকে আরো বেশি মডিফাই করছে ওরা, একদম যে রেসিডুয়ালের মধ্যে নেগেটিভ আসতেছে পজিটিভ আসতেছে এই ভেজালগুলো যেন না আসে, সেক্ষেত্রে ওরা করে কি, ওইটাকে ইয়াটাকে আর কি রেসিডুয়াল বলো বা ইরর বলো সেটাকে স্কোয়ার করে লিখে, ওইখানে আবার ডি লিখে না, ওখানে ই দিয়ে রিপ্রেজেন্ট করে। আমরা পড়বো জিনিসগুলো আস্তে আস্তে, ঠিক আছে? আজকে এই দুটা নিয়ে আলোচনা করতেছি। জাস্ট এটা একটু মনে রাখবা যে লিস্ট স্কোয়ার যখন পড়বা নামের মধ্যেই দেখো আছে লিস্ট স্কোয়ার, স্কোয়ার করলাম, লিস্ট কিন্তু এখনো করি নাই, লিস্ট পরে। লিস্ট করতে হলে কি করতে হয় এটা নিজেরা একটু চিন্তা করে দেখবা কিভাবে লিস্ট হয়, ঠিক আছে? কোনো কিছু কখন লিস্ট হবে, কখন বলো তো, ম্যাক্সিমাম মিনিমাম ক্লু দিলাম, নিজেরা আমাকে বলবা আগামী ক্লাসে। কোনো কোনো কিছু যদি লিস্ট করতে চাও, কমাই ফেলতে চাও, সেক্ষেত্রে কি করতে হবে আমাকে বলবা নেক্সট ক্লাসে।
ক্লু দিচ্ছি তো, ম্যাক্সিমাম মিনিমা এই কথাগুলা, কন্ডিশনগুলো আমাকে বলবা নেক্সট ক্লাসে, কেমন? তাহলে আমরা যেটা পড়লাম আমি একটু করে বলি, কারেন্ট চলে যাওয়ার সময় বলতেছিলাম মনে হয়। সেটা হচ্ছে কেন আমরা কার ফিটিং পড়তেছি, এভাবে যদি তোমাকে প্রশ্ন করে তুমি এক্সাম্পলের মাধ্যমে একটু করে আলোচনা করে দিতে পারো, ওভাবে হতে পারে। অথবা ডেসক্রাইব করতে বলতে পারে তোমাকে, লিস্ট কার ফিটিং নিয়ে ডেসক্রাইব করতে বলতে পারে। অথবা ধরো যে তোমাকে ডিফাইন না বলে এক্সপ্লেইন বলতে পারো শব্দটা, বুঝছো? কার ফিটিং আসলে ডিফাইন দিয়ে তুমি বলতে পারবে না, এক্সপ্লেইন। এক্সপ্লেইন যদি করতে বলে অথবা ডিসকাস যদি করতে বলে, সেই ক্ষেত্রে তুমি সুন্দর করে একটা এক্সাম্পল, এক্সাম্পল বলতে এই যে এক্স ওয়াই জেড এরকম না, এই যে এরকম একটা সেট নেয়ার পরে বলবা যে এইগুলা যখন প্লট করতেছো তুমি, তখন বিভিন্ন রকম তোমার এম্পেরিক্যাল এরকম ফর্মুলা চলে আসে, এম্পেরিক্যাল ল তুমি চলে আসার কথা। এখন কোন ধরনের এখানে সেট করলে আমার যে এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো আছে সেগুলো মিনিমাম ডিস্টেন্স সে অবটেন করতে পারে, এই যে প্রসেসটা, এটাই হচ্ছে কার ফিটিং। হ্যাঁ, এগুলো একটু করে গুছাই সুন্দর করে লিখবা, বইয়ের মতো আছে, একটু করে কয়েকবার রিডিং করলে আশা করি পারবা। তো কার ফিটিং এর জন্য বিভিন্ন মেথডের মাধ্যমে কার ফিট করা যায়। একটা হচ্ছে তোমার ধরো যে ডাটাগুলো এমন ভাবে আছে সুন্দর করে সব দিক দিয়ে চলে যাচ্ছে, একদম এক্সপেক্টেড যে এক্সপেরিমেন্টালতা, সেই ক্ষেত্রেও তুমি ইকুয়েশন বের করতে পারো। অর্থাৎ যেগুলো আমরা সবসময় করি, এই যে ডাল টাল ইয়াতে বের করা, স্লোপ বা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করার মাধ্যমে এটাও করতে পারো। এটা একদম ইউজ না করলে বেটার আর কি, এরকম ডিরেক্টলি গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে। আরেকটা মেথড হচ্ছে তোমার গ্রুপের অ্যাভারেজ করার মাধ্যমে, যে ডাটাগুলো আছে সেগুলোকে গ্রুপ করতে হয় দুইটা ভাগে। ওই গ্রুপ করার পরে অ্যাভারেজ করে, ওই অ্যাভারেজ সলিউশন দুইটাকে সলভ করার পরে তুমি এক্সপেক্টেড যে ইয়াটা পাওয়ার কথা তোমার জন্য, এক্সপেক্টেড আর কি, তোমার এক্সপেরিমেন্টের জন্য যে এক্সপেক্টেড থাকে সেটা তুমি আসলে ইয়া করতে পারবা, সলভ করতে পারো আর কি। হ্যাঁ, তো দুইটা মেথডের মধ্যে কিছু সমস্যা থাকে, সেটা আহ, ধরো যে এখানে যখন গ্রুপিং করতেছো তখন সেম যদি ভ্যালু না থাকে, অর্থাৎ 10-10 বা 20-20 বা 12-12 এরকম না থাকে, তুমি গ্রুপিং করতে সমস্যা হয়। অথবা এখানে ধরো যে রেসিডুয়াল যেটা আছে সেগুলো যখন বিয়োগ করতেছো, এখানে পজিটিভ নেগেটিভ ভ্যালু আসার একটা সম্ভাবনা থাকে, যদিও এখানে জিরো করতেছো বাট সম্ভাবনা তো থাকে। সেই সম্ভাবনাগুলোর জন্যই আসলে মেইন সমস্যা, তোমার পজিটিভ নেগেটিভের চেয়ে মেইন সমস্যা হচ্ছে এখানে গ্রুপিং করাটা, গ্রুপ ওয়ান গ্রুপ টু, এইটা মেইন সমস্যা আর কি। এই জন্য আসলে এই ইয়াটা ফলো না করে আরেকটা নতুন মেথড থাকে কার ফিটিং এর জন্য, সেটার নাম হচ্ছে লিস্ট স্কয়ার মেথড অফ কার ফিটিং। সেটা আসলে আলোচনা করে আর কি, ওইটা দিয়ে কার ফিটিং এর যে ইকুয়েশন গুলা পায় সেগুলা সলভ করে। হ্যাঁ, তো এখানে আমি একটু করে তোমাদেরকে আলোচনা করছি, সেটা হচ্ছে গ্রুপ অফ অ্যাভারেজের ক্ষেত্রে যেটা পাইছো আর কি, সেটা হচ্ছে শুধুমাত্র ডিআই। সো লিস্ট স্কোয়ারের মধ্যে ডিআই এর উপরে স্কোয়ার থাকে, ডিআই দিয়ে রিপ্রেজেন্ট করে না, ওইখানের ক্ষেত্রে স্মল ই দিয়ে রিপ্রেজেন্ট করে আর কি। তো আমি এখানে স্মল ই লিখছি, তো স্মল ই আই দিলে ইন জেনারেল হয়, স্মল ই আই দিয়ে রিপ্রেজেন্ট করে। এবং লিস্ট স্কোয়ারের নামের মধ্যে আছে দেখো লিস্ট স্কোয়ার, দুইটা শব্দ আছে, লিস্ট স্কোয়ার। তো স্কোয়ার করতে হয় এবং লিস্ট করতে হয়। লিস্ট কখন করে তোমাদেরকে কাজ দিছি, আমাকে বলবা নেক্সট ক্লাসে কখন একটা জিনিসকে তুমি লিস্ট বলতে পারবা। ক্লু হচ্ছে ম্যাক্সিমাম মিনিমা যে ইয়াগুলো আছে সেটা আমাকে জানাবা কিভাবে আসে, কেমন? তো নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড কেন ইন্ট্রোডিউস হয়েছে সেটা বললাম, কেন আমরা কার্ভ ফিটিং পড়ছি সেটা বললাম, কার ফিটিং এর জন্য কি কি প্রসেস ফলো করা যায় সেটা বললাম। তিনটা প্রসেসের কথা বলছি, গ্রাফিক্যাল মেথড বললাম একটা, দুই নাম্বার হচ্ছে তোমার মেথড অফ গ্রুপ অফ এভারেজেস, আর একটা যেটা পড়ি নাই সেটা হচ্ছে তোমার লিস্ট স্কোয়ার মেথড, যেটা বেস্ট মেথড বলতে পারো আর কি। হ্যাঁ, এই তিনটা মেথড। তো মোটামুটি অনেকগুলা কথা বলছি, তোমরা যদি বই ফলো করতে চাও, আমি যেখান থেকে কথাগুলো বললাম বা লিখছি আর কি সব ইয়াগুলা, সেটা হচ্ছে বেদামূর্তির বই। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলছিলাম একদম ক্লাসের শুরুতে, অনেকে ছিল না, আরেকটু বলি, সেটা হচ্ছে আমি যে 1 নাম্বার স্লাইড দিছিলাম, তো 1 নাম্বার স্লাইডের একদম লাস্ট টপিকটা একটু নিজেরা বাসায় দেখবা, ডিটেল করা আছে, বাসায় দেখবা। আর আর কিছু কাজ দিছিলাম চ্যাপ্টার 5 থেকে 5.11 যে আর্টিকেল, ওখানে বিভিন্ন অপারেটর এবং ডেফিনেশন সম্পর্ক একটার সাথে আরেকটা কিরকম, ওই কাজগুলো একটু দিছে, ওগুলো একটু বাসায় দেখবা, ঠিক আছে? এই বন্ধের সময় একটু দেখো। তো নেক্সট ক্লাস মনে হয় সোমবারে, মনে হয় না, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা ইয়েটা পড়বো, লিস্ট স্কোয়ার মেথড অফ কার্পেটিং পড়বো, ঠিক আছে?
এই আর কি, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে ম্যাম, পারো। হ্যাঁ বলো। ম্যাম শুরুর দিকে ছিলাম না ম্যাম, আপনাদের এই পয়েন্টটা একটু বুঝতে পারি না ম্যাম, কি কি কাজ দিছেন? ওই তো কাজটা দেখো আবার আলোচনা এই যে ম্যাম করলাম। মাত্র বললেন যে কাজ, হ্যাঁ 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 হ্যাঁ। কাজটা হচ্ছে তোমাদের প্রথম যে স্লাইড ওইটা দিছি না, ক্লিয়ার হয় নাই ম্যাম। প্রথম যে স্লাইড দিছিলাম না, একদম প্রথম জি দিকে ম্যাম। 1 এবং 2, ওখানে দেখবা যে একদম শেষের দিকে পলিনোমিয়ালের একটা জিনিসপত্র আছে, দেখো। পলিনোমিয়াল দিয়ে একটা ডিরাইভেশন আছে, এরকম ডেল ডেল কত এন টেন কিছু একটা থাকবে আর কি, এরকম সমান সমান ফ্যাক্টোরিয়াল, এরকম একটা ডিরাইভেশন আছে, দেখবে একদম শেষের টপিকটা আর কি। ওটা নিজেরা বাসায় দেখবো, ওখানে ডিটেইল করা আছে, আমি জি তোমাদেরকে ম্যাম। বাড়ির কাজ দিচ্ছি, ওটা দেখবা। গেল 2 নাম্বার যে বাড়ির কাজটা বলছি বাসায় দেখার জন্য, সেটা হচ্ছে চ্যাপ্টার 5 ফ্রম ভেদামূর্তি, আর্টিকেল নাম্বার হচ্ছে তোমার 5 আমার বইয়ের আর কি 5.11, অর্থাৎ চ্যাপ্টার নাম যদি বলি ফাইনাইট ডিফারেন্সের যে চ্যাপ্টারটা আছে, হ্যাঁ, ওই চ্যাপ্টারটা বেদামুদ্দিন সফট কপিতে আলাদা আলাদা আছে, সো এটা তোমরা দেখতে পারো ডাউনলোড করে। সো 5.11 যে ইয়াটা ফাইনাইট ডিফারেন্সের, ওখানে বিভিন্ন অপারেটর নিয়ে কথা, শিফটিং অপারেটর, অ্যাভারেজের অপারেটর, তারপরে তোমার একটা কি বলছিলাম, ইউনিট অপারেটর, অনেক ধরনের অপারেটর আছে। ওগুলোর মধ্যে রিলেশন গুলা কেমন হবে এগুলো বাড়ির কাজ দিচ্ছে, বাসা দেখতে পাচ্ছি। এই দুটা টপিক বলছিলাম একদম যখন আমি ঢুকছি তখন, এগুলা দেখবা। আর এটা তো আশা করি ছিলাই আর কি, এগুলো অনেকবার আমি আলোচনা করছি, বেশ কয়েকবার। ঠিক আছে, এই হচ্ছে গেল। সো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসের লিস্ট স্কোয়ার মেথড অফ কার্ভ ফিটিংটা পড়বো, এই আর কি। তাহলে আহ, যাই আর কি, হ্যাঁ, মোটামুটি হয়েছে, তোমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নাও, ক্লাস করতেছো অনেকক্ষণ ধরে। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, ইনশাল্লাহ আগামী সোমবারে কোনো সমস্যা না থাকলে, সবকিছু ঠিকঠাক থাকলে কথা হবে। আল্লাহ হাফেজ।